প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। যে এখানে এই যে 2 নম্বর অঙ্কটা দেখছো, the mean of the binomial distribution is 30 and standard deviation is 5, find out the np and q। এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষা একটা আসে, এই যে np এবং q এর মান বের করতে হয় এখানে। হ্যাঁ, দেখো এখানে এটাও একই রকম, দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর হচ্ছে 6 অ্যান্ড √3, তাই তো? কি আসলো দেখি আসে একটু। ফয়সাল, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা তো পারোই নিশ্চয়ই, তাই না? এই যে 4 নম্বর অঙ্ক যেটা, ও এখানে দুইটা জিনিস দেখো, আমি এখান থেকেই বলি, এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। লুনা তুমি আসো না আগের দিন, আমি এখানেই লিখে দিচ্ছি। একটা আছে হচ্ছে মিন, হ্যাঁ, মিনকে আমরা এন আর পি দিয়ে প্রকাশ করব। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √n p আর কিউ। এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মিন, যেটাকে আমরা এন পি দিয়ে প্রকাশ করব, আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর সূত্র হচ্ছে √n p q। ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। তো এখানে দেখো আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে মিন হলো 6 আর এই মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √3। ঠিক আছে, এই দুইটা জিনিস জাস্ট আমাদের একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে দেখো বলা আছে দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ np = 6 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √np q = 3। মানে আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান, একটার মান হলো 6, তার মানে np হলো 6 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে √np q হচ্ছে √3। দুইটা জিনিস। তো একটাকে আমরা 1 নম্বর সমীকরণ আর একটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে জাস্ট এই দুইটাকে একটু ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। আমাদের কাজ হচ্ছে এটুকু। এখানে আমাদের বলছে এন পি আর এই কিউ এর মানটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, মানে আলাদা আলাদাভাবে বের করতে হবে। এখানে শুধু এন আর পির মানটা বের করতে বলছে। তো এন আর পির মান বের করলেও আমাদের কিউ এর মানটা বের করার প্রয়োজন পড়ে। যাই হোক, আমি তোমাদের এখান থেকে একটা কাজ করি, আমি দেখাই, ঠিক আছে? অঙ্কটা করে দেই, আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে, তাই না? আচ্ছা, আমি করে দিই এখান থেকে। দেখো এখানে দুইটা জিনিস, 4 নম্বর অঙ্ক, হেয়ার দ্য গিভেন। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন।
কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। মিনকে আমরা কি দিয়ে প্রকাশ করি একটু আগে বললাম, এনপি। এনপি ইকুয়াল টু কত ছিল ওখানে? 6 না? ও লেখা দেখতে পাও না, না? ওকে ওকে ওকে, আমি একটু এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছিলাম। ওকে আচ্ছা, মিন এনপি ইকুয়াল টু কত ছিল মনে আছে? এনপি ইকুয়াল টু 6, তাই না? শীটটা কি তোমাদের সামনে আছে কি না এবার দেখতে পাচ্ছ লুনা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রুট ওভার এন পি কিউ ইকুয়াল টু, আমাদের সূত্র কত ছিল এখানে? 3। অঙ্কটা কি সামনে আছে? দেখো ওখানে বলা আছে দ্য স্ট্যান্ডার্ড, অঙ্কটাতে কি বলা ছিল দেখো তো, দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর 6 অ্যান্ড রুট ওভার 3, এরকমটা ছিল না? সো এখানে মিন হচ্ছে 6 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার 3, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রুট ওভার এন পি কিউ, আর মিনকে আমরা এন পি দিয়ে প্রকাশ করি। তো যেহেতু এখানে দুইটা বিষয় দেখো, একটা হচ্ছে এনপি ইকুয়াল টু 6 আর একটা হচ্ছে রুট ওভার এনপি কিউ ইকুয়াল টু রুট 3, এই দুইটাকে ক্যালকুলেশন করবো। তো তার আগে এটাকে আমরা 1 নম্বর ধরে নেব, লেট লিখে নিতে পারি, এটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করে এই এন পি এবং কিউ এর মানটা আমাদের একটু বের করতে হবে, এই তো। সো আমরা এখন লিখতে পারি ফ্রম 1 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, সরি 1 না, আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই, সেটা দিই। এখানে আছে কি? রুট ওভার এন পি কিউ ইকুয়াল টু রুট ওভার 3 ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে এন পি এবং কিউ ইকুয়াল টু লিখতে পারি কি? 3। এখানে লিখবো স্কোয়ারিং the both sides, তার মানে ওই যে আমরা ছোটোবেলায় বাংলায় লিখতাম না, উভয় পাশে বর্গ করে পাই, এখানে আমরা সেটা একটু ইংলিশে লিখে দিলাম, স্কোয়ারিং দ্য বোথ সাইডস। তোমার যদি ইংলিশে অ্যালার্জি থাকে এটা না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এনপি সমান সমান কী আছে? 6। সো এখানে এনপির মানটা আমরা লিখব 6, আর এইখানে থাকবে কিউ ইকুয়াল টু হচ্ছে 3, ইমপ্লাইজ দ্যাট 6 ইকুয়াল টু 3/6, তাই না? ইকুয়াল টু আমরা এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে কি থাকবে? 1/2। তো আমরা কিউ এর মানটা পেয়ে গেলাম কত? হাফ। কে আসলো অসময়, দেখে আসি একটু, কে? আলামিন। আলামিন কি নতুন জয়েন করলো আমাদের সাথে? আলামিন, আলামিন কি তুমি আজকে ফার্স্ট টাইম আসছো? আচ্ছা, তো কিউ সমান সমান 1/2, তাই তো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা ওই যে প্রথমের দিকে মানে প্রবাবিলিটি অধ্যায়ে আমরা একটা সূত্র শিখে আসছিলাম, মনে আছে? পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তার মানে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল কত হবে? 1, তাই তো? তাহলে
পি সমান সমান কী হবে, 1, কিউটাকে যদি আমরা ওপাশে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কিউ। তাহলে পির মানটা কি 1 মাইনাস কিউ লিখতে পারি কি না? আমরা এখানে লিখব অ্যান্ড যেহেতু আমরা কিউ এর মান পেয়েছি তাহলে আমরা পির মানটা বের করব, পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ ইকুয়াল টু 1 মাইনাস কিউ এর মান কত ছিল এখানে, হাফ। এটাকে যদি আমরা একটু লসাগু করি তাহলে এখানে লসাগু হবে 2, উপরে হবে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1/2। তো এখানে দেখো আমরা কিউ এর মানও পেয়ে গেলাম হাফ, পির মানও হাফ পেয়ে গেলাম। পির মানটা আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করলাম, পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমরা এন এর মানটা বের করব, কারণ আমাদের অঙ্কে ছিল কি, সবশেষে ছিল না, হোয়াট আর দ্য ভ্যালু অফ এন অ্যান্ড পি। শীটটা কি আছে তোমাদের কাছে? সুতরাং আচ্ছা, পি এবং এন এর মান বের করতে হবে। সো আমরা পির মানটা পেয়ে গেলাম, এবার আমরা কি করব, এন এর মানটা বের করব। তো এন এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের দুইটা ইকুয়েশন আছে, একটা 1 নম্বর আর একটা 2 নম্বর ইকুয়েশন, তাই তো? আমরা যেটা করব, এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনে আমরা এই পি এবং কিউ এর মানটা বসাবো, তাহলে আমাদের এন এর মানটা বের হবে। আমরা যদি 1 নম্বরে বসাই তাহলে কি পির মানটা বসালে আমরা এন এর মান পাবো, অথবা যদি 2 নম্বরে বসাই তাহলে পি এবং কিউ এর মানটা বসিয়ে দিলে এন এর মানটা পেয়ে যাব। তো আমার মনে হয় 1 নম্বরে বসালে সুবিধা হয়, তাই না? সো আমরা এখানে লিখতে পারি, পুটিং দ্য ভ্যালু অফ পি ইন ইকুয়েশন 1। তার মানে কী দাঁড়ালো, 1 নম্বর সমীকরণে আমরা পি এর মানটা বসিয়ে পাই। ইমপ্লাইজ দ্যাট 1 নম্বর সমীকরণটা কী ছিল, এখানে এন পি ইকুয়াল টু হচ্ছে 6 ইকুয়াল টু এখানে এন পি, তাই না? আমরা পির মানটা বসাবো, পির মান ছিল কত এখানে, 1/2। সো এনটাকে রেখে দিলাম, পির মানটা বসিয়ে নিলাম 1/2 ইকুয়াল টু 6। এবার যদি আমরা এন এর মানটা বের করতে চাই তাহলে 2টার সাথে 6টা কি হয়ে যায়, গুণ হয়ে যায় না? সো 6 দুগুণে 12 হয়ে যাবে। এখানে এন এর মানটা হলো 12। আমরা এখানে একটু অ্যান্সারটা লিখতে পারি, হেন্স দ্য রেজাল্ট, RESULT, তাই না? হেন্স দ্য রেজাল্ট, পি ইকুয়াল টু কত পেলাম আমরা এখানে, 1/2, অ্যান্ড এন ইকুয়াল টু পেলাম হচ্ছে 12। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কি না? আচ্ছা, হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। তুমি যদি গত ক্লাসে না করে থাকো তাহলে এই অঙ্কগুলো একেবারে 100%, আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে অঙ্কগুলো কিন্তু একেবারে 100% পরীক্ষায় আসে ইনশাআল্লাহ। তো তোমরাও পেয়ে যাবে এখানে, ঠিক আছে? একেবারে 100%। আমি 100% দিয়ে দিলাম, কারণ 4 মার্কসের এই অঙ্কগুলো একটা পরীক্ষায় কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এখানে মূল যে জিনিসটা সেটা হলো কি, আমাদের এরকম দুইটা মান দেওয়া থাকে, একটা মিনের মান, এখানে যেমনটা একটা মিনের মান দেওয়া আছে দেখো, আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। তো মিনকে আমরা এনপি দিয়ে প্রকাশ করব 6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে √NPQ এটা দিয়ে প্রকাশ করব, যে মানটা থাকবে। এবার আমাদের ওই যে ছোটোবেলায় আমরা যে কাজটা করে আসছি না, যে দুইটা ইকুয়েশন থেকে এক্সের মান বের করতে শিখে আসছিলাম না ছোটোবেলায়, করছো না? যে একটার এক্সের মান আরেকটা সমীকরণে বসিয়ে পাই, এইরকম জাস্ট এটা তোমার সুবিধা মতো, এখানে তুমি জাস্ট তোমার মতো করে এখানে এন পি আর কিউ এর মান এই দুইটা সমীকরণ থেকে বের করতে পারো, ঠিক আছে? আমরা একটু ইস্যু চলে যাই, দেখো আমরা এখান থেকে একটু চলে যাব হচ্ছে ওকে, আমরা একটু শিটে চলে আসলাম। তোমাদের কাছে অনেকেরই শিট নাই, তাই না? দেখি পরবর্তী অঙ্কটা কি আছে। এই অঙ্কটা কি বুঝতে পারছো না? তোমাদের কারো কোনো সমস্যা আছে কি না, থাকলে বলো। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখো, প্রথমে আছে মিন, এই মিনটা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটা জিনিস আমাদের বের করতে হবে কিন্তু এখান থেকে। আচ্ছা,
এখানে দেখো মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 6 আর √3। তো আমরা মিন সমান এনপি ইকাল টু 6 ধরে নিয়েছিলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম, আর √NP ইকাল টু 3 এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম, তাই না? তো এরা এবার 2 নম্বর সমীকরণ থেকে একটু ক্যালকুলেশন করে জাস্ট কিউ এর মানটা বের করছে, আমরা ঠিক সেই কাজটাই করেছিলাম। এবং আর হচ্ছে নিচে পির মানটা ওই যে বললাম না পি ইকাল টু কী ছিল 1 - কিউ, এই সমীকরণটা দিয়ে জাস্ট এখানে কিউ এর মানটা 1/2 বসিয়ে আমরা হাফ বের করে নিয়েছিলাম। আর এই সমীকরণে আবার এন এর মান মানে এই যে এনপি ইকাল টু হচ্ছে 6, তো এখানে পির মানটা ছিল তো হাফ, এই এন এর মানটা এইভাবে আমরা বের করে নিয়েছিলাম। এই হাফটাকে এই পাশে আসলে 6-এর সাথে গুণ হয়ে যায়, 12 হয়ে যায়, তাই না? এই অ্যান্সার খুব সহজ জিনিস। আমি আরও একটা জিনিস তোমাদের দেখাই, আগের যে অঙ্কগুলো একটু দেখাই, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। দেখো এখানে 3 নম্বর অঙ্কটার দিকে যদি একটু তাকাও, 3 নম্বর অঙ্কটা কিন্তু একেবারে একই রকম। এখানে বলছে দ্য মিন অ্যান্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ 30 and 5। তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন বা গড় হচ্ছে এখানে 30। তার মানে এখানে এনপি ইকাল টু কত হবে 30, তাই না? এখানে দেখো সেটাই লিখছে, মিন এনপি ইকাল টু 30 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এখানে 5। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কী দিয়ে প্রকাশ করি? √NP/Q। তোমরা যারা আগের দিন আসো নাই তাদের জন্য এই সমস্যাটা হচ্ছে এই। তো এবার আমরা কি করব, এই দুইটাকে জাস্ট একটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ঠিক আগের মতো করে এই ক্যালকুলেশনটা করব। দেখো এরা একটা ক্যালকুলেশন করছে, আমি এটা দিয়েই বুঝাই তোমাদের একটু, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের এখানে কিন্তু এন পি এবং কিউ এর মানটা বের করতে বলছো। তো এখানে দেখো √NP/Q এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান, হ্যাঁ। এবং এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত দেওয়া আছে আমাদের 5। তো NP/Q ইকুয়াল টু 25, কারণ উভয় পক্ষকে আমরা বর্গ করি। এখানে তোমরা ওই যে লিখতে পারো স্কোয়ারিং দ্য বোথ সাইডস, আমি যেটা লিখে দিয়েছিলাম যে উভয় পক্ষে একটা বর্গ করে পাই। তো এখানে বর্গ করলে 5 হয়ে যাবে 25, 5 + 25। আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে কি হয়, স্কোয়ার রুটে কেটে যায়, থাকে কি NP/Q। আর এখানে বর্গ করলে হবে কি, মানে স্কোয়ার করলে 25 হয়ে যায়, তাই না? এই তো। এবার দেখো এখানে কিউ এর মানটা আমরা বের করতে চাই, তাহলে কিউ এর মানটা রেখে বাকি এনপিটা এই পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তো 25/30। আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে 0.83 আসবে। এবার ওই যে আমি আগের দিন দেখাইছিলাম যে আমরা প্রথম অধ্যায়ে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো কি P + Q = 1, অর্থাৎ কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সমষ্টি হচ্ছে বা সর্বোচ্চ মান হচ্ছে 1। সো আমি যদি এখন পির মানটা বের করতে চাই তাহলে সূত্রটা কেমন হবে, 1 - Q। এখানে তারা সেই কাজটাই করেছে, P = 1 - Q। পির মানটা কীভাবে বের করছে, 1 থেকে কিউ এর মানটা বিয়োগ করে। সো দেখো 1 - এই কিউ মানে হচ্ছে একটু আগে যেটা আমরা বের করলাম 0.83, এখানে মানটা বসিয়ে দিলে পির মানটা বের হয়ে গেল, ব্যাস এই তো। এবার আমরা যে কোনো একটা জায়গায়, তার মানে এখানে NP সমান কত ছিল, NP সমান কত 30 না? তো এখানে এই যে পির মানটা n × 0.17 বসিয়ে যদি দেই এখানে, তাহলে n এর মানটা পাওয়া যাবে 30। তার মানে n = হবে কত, 30/0.17। ভাগ করলে যেটা আসবে ওইটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো সব একই রকম হলো না? এখানে একটা অঙ্ক বুঝলে 4 নাম্বার, বুঝলে 3 নাম্বার, 2 নাম্বার একেবারে একই রকমভাবেই পারবা। না পারলে আমি আগামী দিন ইনশাআল্লাহ করে দেবো, ঠিক আছে? আমরা একটু পরের অঙ্কে চলে যাই, কারণ ওরা এই জিনিসগুলো আগের দিন করে ফেলছে। আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। দেখো কি বলছে, 6 coins are tossed simultaneously, find the probability of getting at least 3 flower। বলছে কি 6 কয়েন, কয়েন মানে কি, কে বলতে পারো? মুদ্রা। হ্যাঁ, মুদ্রা। একটু ভালো বাংলায় বললে, আমাদের চলতি ভাষা হচ্ছে পয়সা, তাই না? মুদ্রা বললে আবার অনেকে বোঝে না। যাই হোক, আমরা এই যে পয়সা ব্যবহার করি সেটা, তাই তো। এখন এর এক পাশে থাকে হচ্ছে একটা হেড, আর এক পাশে থাকে কি টেল, দুইটা জিনিস থাকে। তো এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা প্রথম অধ্যায়ে করে আসছি, মনে আছে তো? আমরা কি করছিলাম সেখানে, যেমন দুইটা কয়েন যদি আমরা টস করি তাহলে এরকম একটা মানে স্যাম্পল স্পেস করেছিলাম, হেড তারপর হচ্ছে টেল, তাই না? নিচে হেড টেল, এরকম একটা স্যাম্পল স্পেস করেছিলাম, মনে আছে প্রথম অধ্যায়ে?
আচ্ছা, তো এই অঙ্কটা কিন্তু একেবারে একই রকম। পার্থক্যটা কোথায় তাহলে? পার্থক্য প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। এখানে দেখো 6টা কয়েন টস করা আছে। এখানে কয়টা কয়েন টস করা হয়েছে? 6টা কয়েন। একটু ভালো করে খেয়াল করো, মানে পরীক্ষার সময় তোমার প্রথম যে সমস্যাটা তুমি ফেস করবা সেটা হচ্ছে যে এই অঙ্কটা আমরা প্রথম অধ্যায়েও করে আসছি, আবার দ্বিতীয় অধ্যায়েও কিন্তু করছি, একেবারে একই রকম লেখা, মানে অঙ্কের কোথাও কোনো পার্থক্য নেই, শুধু একটা জায়গায় পার্থক্য। প্রথম অধ্যায়ে আমরা এখানে 2টা কয়েন টস করেছিলাম অথবা আমরা 3টা কয়েন টস করেছিলাম, এর বেশি কোনো কয়েন কিন্তু আমরা টস করি নাই। যে কারণে 2টা কয়েন টস করলে তো আমরা একটা স্যাম্পল স্পেস এখান থেকে বের করতে পারছিলাম, তাই না, হেড আর টেল। কিন্তু যখন আমরা 3টা কয়েন টস করেছিলাম তখনও কিন্তু ওই হেড টেল বা দিয়ে আমরা একটা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারছিলাম। বাট 6টা কয়েন যখন টস করা হলো তখন কিন্তু এই স্যাম্পল স্পেস আর এখানে তৈরি করা যাচ্ছে না, কারণ বিশাল বড় হয়ে যাবে স্যাম্পল স্পেসটা। ঠিক আছে? সুতরাং হ্যাঁ বলো। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এইটা যে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক আমরা কিভাবে বুঝবো? যখন 2টা বা রাইট 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 তার মানে 2টা বা 3টা কয়েন টস করলে আমরা বুঝবো এটা ফার্স্ট চ্যাপ্টারের। আর যদি 3টার অধিক কয়েন টস করা হয় তাহলে কিন্তু আমরা বুঝবো এটা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক, তাই তো? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে আমরা 2টা পদ্ধতিতে মূলত এই অঙ্কগুলো করব। একটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন, আমি প্রথম দিন বলেছিলাম পয়সন ডিস্ট্রিবিউশনে করব, 2টা ডিস্ট্রিবিউশন আছে। আরেকটা পদ্ধতি আছে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাই না? আমি একটুখানি ইসে চলে যাই, দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে আমরা এখান থেকে কোন কোন ডিস্ট্রিবিউশন আমরা করব একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, তাই না? আমরা এখানে মোট 3টা পদ্ধতিতে, এই অধ্যায়টার নাম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, LITY, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাই তো? লেখা তো দেখা যায় না। ও, কালার একটু চেঞ্জ করে নিলে ভালো হবে না? ওকে, কিছুই দেখতে পাই না স্যার, কালো নেন, কালো। আচ্ছা আচ্ছা, সাদা সবচেয়ে ভালো বোঝা যায় না? আচ্ছা, 1 নম্বরে দেখি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বোঝা যাচ্ছে কি না এবার? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 2 নম্বরে আমরা শিখব পয়সন ডিস্ট্রিবিউশন। তোমরা কি দেখতে পাচ্ছ তো? নর্মাল ডিস্ট্রিবিউশন, তিন ধরনের ডিস্ট্রিবিউশন এখানে আছে।
এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কখন করব? যখন n এর মান কি হবে? 30 থেকে ছোট হবে, তখন আমরা করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন আমরা কখন করব? যখন n এর মান 30 থেকে বড় হবে। কি বলছো, বুঝতে পারছো? আমরা এখানে তো 3টা ডিস্ট্রিবিউশন করব। একটা সিম্পল একটা বিষয়, প্রথম অধ্যায়ে আমরা কি বলছিলাম যে ইসের ক্ষেত্রে, ধরো কয়েনের ক্ষেত্রে আমরা যে কয়েনের অঙ্কটা করছি, তাই না? প্রথম অধ্যায়ে আমরা অঙ্ক করছিলাম 2টা বা 3টা কয়েন টস করা পর্যন্ত। এখন 3টার বেশি হলে আমরা কি করব? দ্বিতীয় অধ্যায়ের অঙ্কটা করব, দ্বিতীয় অধ্যায়ের নিয়ম অনুযায়ী করব। এখন দ্বিতীয় অধ্যায়ে কিন্তু 2 ধরনের মানে নিয়ম আছে। একটা হচ্ছে কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর একটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন। তো n এর মানটা যদি 30-এর ছোট হয় তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব, আর n এর মান যদি 30 থেকে বড় হয়ে যায় তখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে করব। এই তো আমাদের নিয়ম। আচ্ছা, এখন দেখো, যদি আমি বলি যে আমাদের এই যে অঙ্কটা আমাদের সামনে আছে, তাই না? দেখো, 6 coins are tossed simultaneously by the find the probability of getting at least 3 flower। বলছে কমপক্ষে 3টা ফুল হবে, তার সম্ভাবনা কত? একটা কয়েন টস করলে একপাশে হেড আর টেল হয়, তো আরও একটা জিনিস আছে, ফুল, হেড এবং ফ্লাওয়ার। এটাও একটা বিষয় কিন্তু। এই যে তো বলছে 3টা ফ্লাওয়ার হবে তার, বা 3টা ফুল হওয়ার সম্ভাবনা কত? এখানে 6টা কয়েন টস করা হয়েছে, তাহলে আমরা এখানে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে পারি বলো তো? হ্যাঁ, কোনটা? স্যার এক নাম্বারটা। এক নাম্বারটা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, তো এখানে আমরা ঠিক সেই পদ্ধতিতেই করব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেই করব। আচ্ছা, আমি কত নম্বরে গেলাম জানি? 5 নম্বর, তাই না? আচ্ছা, তাহলে আমরা ঠিক এই জিনিসটাই এবার আমরা অঙ্কে চলে যাই, তাই তো? তোমাদের কাছে কি শীট আছে? পিডিএফ আছে না? ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। এখানে আমি কি বলছিলাম যে n এর মান যদি 6-এর কম হয় তাহলে 30-এর কম হলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 30-এর বেশি হলে পয়সন ডিস্ট্রিবিউশন। ওকে, কোনটা? ও, নর্মাল ডিস্ট্রিবিউশনটা মানে একটু আলাদা, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন তুমি মানে ওইটা যখন আমাদের অঙ্কটা সামনে আসবে তখন তোমাকে আমি এটা দেখে বলতে পারবো। নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক তুমি দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? ওটার জন্য আমাদের কোনো কিছু বোঝার প্রয়োজন নেই, ওটা অঙ্কটা দেখলেই আমরা বুঝবো। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, আমি অঙ্কটা সামনে নিয়ে আসলাম যাতে তোমাদের জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে? 5 নম্বর দেখতে পাচ্ছ কি না? তো এখানে দেখো 6 coins are tossed, তার মানে এখানে 6টা কয়েন টস করা হয়েছে। সো আমরা আগে এখানে মানগুলো দেখে নেব। হেয়ার n ইকাল টু কত হবে তাহলে এখানে? 6, ঠিক আছে? p ইকাল টু, যদি একটা কয়েন টস করা হয় তাহলে ফ্লাওয়ার আসার সম্ভাবনা কত হবে? 1/2 না? ধরো এখানে আমরা হেড আর টেল শিখছি, তাই না? হেড আসার সম্ভাবনা কত? 1/2। টেল আসার সম্ভাবনা কত আছে? 1/2। তো এখানে টেল না বলে এরা বলছে ফ্লাওয়ার। তো সে একই জিনিস, যদি ফ্লাওয়ারও আসে তাহলে আসবে 1/2। জিনিসটা এরকম, কারণ একটা কয়েনের 2টা পাশ থাকে, একটা হেড এবং একটা টেল, তাই তো? তো যদি হেড আসার সম্ভাবনা আসে বের করতে বলা হয় তাহলে হেড আসার সম্ভাবনা কত? 1/2। আমরা প্রথম অধ্যায়ে শিখে আসছি না এগুলা? কিউ ইকাল টু কত হবে এখানে? 1/2, এই তো। দ্য প্রবাবিলিটি অফ গেটিং, আমরা এখানে আরও একটু লিখে নিই যেহেতু প্রথম অঙ্ক, তো আমরা এখানে একটু লিখি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। উই নো
we know binomial distribution. Binomial distribution p of x equal to এর সূত্রটা আমাদের মনে রাখতে হবে কিন্তু n c x p to the power x q to the power n minus x এই হলো সূত্র, ঠিক আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্র কি? p of x equal to n c x p to the power x q to the power n minus x, তাই তো। সো p of x equal to বলছে কি 6টা কয়েন টস করা হয়েছে কিন্তু 3টা ফ্লাওয়ার হওয়ার সম্ভাবনা কত? ফুল হবে কয়টা? দেখো এখানে 3টা, অ্যাটলিস্ট 3 ফ্লাওয়ার্স বলছে, কমপক্ষে 3টা ফ্লাওয়ার হবে। তাহলে কমপক্ষে 3টা ফ্লাওয়ার মানে কি? তাহলে আমরা একটু লিখি, যেহেতু এখানে কমপক্ষে কথাটা বলা আছে, তাই না। দ্য প্রবাবিলিটি অফ গেটিং প্রথমে আমাদের এই অঙ্কটা করা ঠিক হয় নাই, একটা ছোটো অঙ্ক করতে হতো। দ্য প্রবাবিলিটি অফ গেটিং তাহলে এই অঙ্কটা আমরা পরেই করি। অ্যাটলিস্ট না, যেহেতু করে ফেলছি করি, অ্যাটলিস্ট 3 ফ্লাওয়ার, FLOWER, তাই তো। P of 3 ফ্লাওয়ার, কমপক্ষে 3টা ফুল হবে তার সম্ভাবনা কি? তার মানে কমপক্ষে 3টা বলতে কী বোঝায়? 3টা তো হবেই, তাই না। x equal to 3, 3টা তো হবেই, প্লাস 4টাও হতে পারে। P of x equal to 4 প্লাস P of x equal to 5 প্লাস P of x equal to 6। এর বাইরে কি আর হওয়ার কোনো সুযোগ আছে? কারণ আমাদের সর্বোচ্চ কয়টা কয়েন টস করছি আমরা এখানে? 6টা কয়েন, তাই তো। বলছে 6টা কয়েন টস করছি, তার মধ্যে কমপক্ষে 3টা ফ্লাওয়ার আসার সম্ভাবনা কত, তাই তো। তো কমপক্ষে 3টা, ওই যে আমি প্রথম অধ্যায়ে শিখেছিলাম না যে কমপক্ষে 3টা, আমি যদি বলি যে আমি বাজারে যে কমপক্ষে 3টা কলম কিনবো, তার মানে তোমরা কি বোঝো? 3টা কলম তো কিনবই, 4টাও কিনতে পারি, 5টা 6টা 7টা যতক্ষণ টাকা আছে কিনতে পারি। বিষয়টা এরকম না। এখানে বলছে কমপক্ষে 3টা ফ্লাওয়ার হবে, তাই না। তো সেক্ষেত্রে হবে কি, 3টা ফ্লাওয়ার তো হবেই, 4টা হতে পারে, 5টা এবং 6টা, এইগুলোর মোট যোগফল বা সমষ্টি হবে আমাদের মোট সম্ভাবনা। তো আমরা প্রথমে দেখি যে P of x equal to 3 হলে কি আসে। এখানে আসবে কি NCX, আমাদের সূত্রটা কি ছিল? NCX, n এর মান কত হবে? 6, আর C x এর মান কত? এখানে 3, P এর মানটা কত? 1/2। P of x, এখানে x এর মান কত আছে? এই যে x equal to 3 প্লাস q equal to n minus x, তাই না। তাহলে এখানে q এর মান কত আছে? 1/2। দেখো আমরা আগেই q এর মানটা বের করে রাখছি। n এর মানটা হলো 6 মাইনাস x এর মান হলো 3। আমরা কিন্তু x equal to 3 এর মানটা বের করে নিলাম, ব্যাস। এবার আমরা দিব প্লাস, এই প্লাসের মানটা দিলাম, এবার এইটার মান বসাবো। সো এখানে x equal to 4 হলে আমাদের কি হবে? 6c4 NCX, তারপর হচ্ছে P to the power x, তার মানে P এর মান হচ্ছে এখানে হাফ। সো এখানে হাফ, তার পাওয়ার হচ্ছে কত? 4। এখানে Q এর মানও হবে হাফ, তার পাওয়ার হচ্ছে 6 মাইনাস 4 প্লাস এখানে থাকবে কি 6c5। তার মানে যখন x এর মানটা 5 হবে তখন কি হবে? 6c5, মানে এই x এর মানটা 5 হবে, p এর মানটা হবে এখানে হাফ, টু দি পাওয়ার হবে হচ্ছে এখানে 5 ইন্টু কিউ এর মানও হাফ, টু দি পাওয়ার হবে হচ্ছে 6 মাইনাস 5। এখানে আসবে প্লাস, একইভাবে 6c6, এখানে পি এর মান হলো হাফ, টু দি পাওয়ার 6, কিউ এর মান হচ্ছে হাফ, টু দি পাওয়ার 6 মাইনাস 6। বুঝতে পারছো এটুকু? ওই যে প্রথমে বললাম এত বড় অঙ্কটা একটু পরে করলে আমাদের জন্য একটু সুবিধা হতো। হ্যাঁ নাদিম, হ্যাঁ
এগুলো সবসময় প্লাস হবে, যে এখানে প্রত্যেকটা হওয়ার সম্ভাবনা 3টা হতে পারে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে। তো কমপক্ষে 3টা হতে পারে বলতে বোঝায় কি, এই 4টা সম্ভাবনার যোগফল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এটা এখানে আমাদের এই যে সূত্রটা ছিল না, দেখো এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই হলো আমাদের সূত্র। এন এর মানটা আমরা প্রথমেই বের করে রাখছিলাম, দেখো এন এর মানটা প্রথমে আমরা 6, এক্স এর মানটা হচ্ছে এই যে 3, পি এর মানটা কি, একটা কয়েন যদি আমরা টস করি সেক্ষেত্রে তোমার হেড আসার সম্ভাবনা কত বা টেইল আসার সম্ভাবনা কত। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। এখানে যেহেতু আমাদের ফ্লাওয়ারের কথা বলা হয়েছে, তো ফ্লাওয়ার আসার সম্ভাবনা কত সেটা বের করবো। পানিটা ভালো, ঠিক আছে? তো এবার আমরা এই সূত্রে মানটা বসালাম, জাস্ট এই যে সূত্রটা এখানে, ঠিক আছে? এই যে সূত্রটা, এই সূত্রে মানটা বসালাম। দেখো এখানে এন সি এক্স, এন এর মান 6, সূত্রের সি, এক্স এর মান হলো এই 3। যখন এক্স এর মান 3 হবে তখন যতগুলো এক্স আছে সবগুলো এক্সের জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। হ্যাঁ, যখন এক্স এর মানটা 4 হবে তখন প্রত্যেকটা এক্সের জায়গায় 4, 5 হলে 5 আর 6 হলে 6 বসাবো, মূলত এই সূত্রেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি, তারপরে এই জাতীয় আরও 2-একটা অঙ্ক আছে, আমরা যখন এই জাতীয় অঙ্কগুলো করব তখন তোমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। স্যার এই পেশে যে 6 - 4 ওইটা পাইলেন বলতে? 6 - 4 ওই যে সূত্রের 6 - 4। পরের সূত্রে। হ্যাঁ হ্যাঁ, সূত্রের 6 - 4, ওটা অন্য কিছু না। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, স্যার এই যে x - 3 তাই প্রথম তো এই x সমান 3 ওইটা 3 তারপরে এই পেশে 6 3 ওইটা। ওই যে দেখো এখানে n - 6, তো এখানে n এর মান তো সবসময় 6, এক্স এর মানটা পরিবর্তনশীল। যখন x = 3 হবে তখন প্রত্যেকটা x এর মান 3 বসে যাবে। আমরা যখন এই যে মানটা বসাচ্ছি না, এইটা হচ্ছে যখন x = 4, তো সেক্ষেত্রে x এর মানগুলো সব 4 হয়ে যাবে। দেখো এখানে x এর মান 4 হয়ে গেল, একটা x এর মান 4 এবং এখানে একটা x এর মান 4 হয়ে গেল। আবার যখন x এর মান 5, তখন প্রত্যেকটা x এর মান 5, এখানেও x এর মান 5, এখানে 6 - x মানে এখানে n - x, তো এই x এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম। আর যখন 6 হবে তখন দেখো x এর জায়গায় 6 বসালাম, এই x এর জায়গায় 6 এবং এখানে x এর জায়গায় 6 বসালাম। এই তো সমস্যা কোনো বুঝতে? না স্যার। ওকে। আচ্ছা, এবার আমরা যেটা করি, ক্যালকুলেটারে চলে যাই। তোমরা এখানে দেখো 6c3, এটা তো তোমরা বের করতেই পারো, তাই না? 6 নিলাম। আমার ক্যালকুলেটর কি তোমরা দেখতে পাচ্ছ? না স্যার। দেখতে পাও না, না? আচ্ছা,
দেখি আচ্ছা, এবার 6C3, তাই না? প্রথমে 6 নিলাম, তারপর হচ্ছে শিফট। দেখো এখানে এই যে ভাগের উপর একটা সি আছে না, ওই জানি তোমরা তো পারো মনে হয় এটা বের করতে, নাকি? NCX বের করতে পারো না নাদিম? ওকে, তাহলে ওটা আর দেখাইলাম না, ওটা তোমরা পারবা। C3 কত আসে দেখো তো, এই যে 6, তারপরে এই যে C3 ইকুয়াল টু হচ্ছে 20। আচ্ছা, এইটা করার ক্ষেত্রে তোমরা যেটা করবা, হাফের পাওয়ার 3 যখন করবা তখন 1কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 0.5 হয় না? এই 0.5-এর পাওয়ার করবা 3। হ্যাঁ, কত হয়? 0.125, তাহলে ইন্টু 0.125 ইন্টু এই যে 0.5-এর আবার পাওয়ার করবা, তো 0.5-এর আবার পাওয়ার করলে আসবে কত? 0.125। ব্যাস, এটা আমাদের শেষ। প্লাস দ্বিতীয়টা হচ্ছে, তোমার আম্মুর কাছ থেকে এটা নিয়ে সব পড়াচ্ছি, ব্যস্ত আছি। দ্বিতীয়টা কি আসবে? 6C4, তার মানে 6 শিফট NCR এটা হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 15, তাই তো? ইন্টু 0.5কে যদি আমরা এবার করি 0.5 এর পাওয়ারটা করি হচ্ছে কত? 4 ইকুয়াল টু কত হবে? 0.0625। 0.0625 আমার সাথে কি তোমাদের মেলে কিনা? 0.5 তার পাওয়ার করব হচ্ছে 2। স্যার আমরা এই 0.06 এটি বাইরে মানুষকে কত গুণ করতে হবে? 0.25। হ্যাঁ বলো লুনা, বলো। স্যার এই যে 15 পাইলাম 6C4 থেকে, তারপর ওই পয়েন্টের ওইটা পাইলাম। এই যে 1/2, এটাকে আগে ভাগ করে নেব, 1কে ভাগ করো 2 দিয়ে, ইকুয়াল টু আসবে 0.5, তাই না? এই 0.5-এর পাওয়ার করো হচ্ছে 4, কত হলো? 0.0625। মানে এটাকে পাওয়ার করে একবারে বসিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে না, দেখতে পাচ্ছ? তো 1/2-কে 1কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0.5, এর পাওয়ার করব কত? 6কে 4 দিয়ে ফোর বিয়োগ করলে 2 আসে না? তো 0.5-এর পাওয়ার যদি আমরা 2 করি তাহলে কি হয়? 0.25 হয়, তাই না? বুঝতে পারছো এটা? ওকে, আমি এটাকে একটু ব্র্যাকেটে রেখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর প্লাস এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করব, তো এটার ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেশন করো তো। 6 শিফট C5 কত হবে এখানে? 6 ইন্টু 0.5-এর পাওয়ার যদি 5 করি, 0.5 পাওয়ার হচ্ছে 5, কত হবে? 0.0312 0.0312 ইন্টু 0.5-এর পাওয়ার করবো হচ্ছে এখানে 1 ইকুয়াল টু 0.5 হয় 0.5। আচ্ছা, এখানে প্লাস দেখো 6 করলে কত হয়? 6 শিফট NCR ইন্টু 6 ইকুয়াল টু আসবে 1, তাই না? আর এখানে 0.5-এর পাওয়ার যদি 6 করি কি আসে? 0.0156
156। আর কোনো কিছুর পাওয়ার 0 হয়ে গেলে তার মান হয়ে যায় 1। ওকে, আমরা এবার দ্বিতীয় লাইনে চলে যাই। একবারে বসা এখানে প্রথমে আছে কি 20 ইন্টু 0.125 ইন্টু 0.125 ইকুয়াল টু কত হবে 0.3125, 0.3125 প্লাস এখানে রয়েছে 15 ইন্টু 0.0625 ইন্টু 0.25, 0.234, so 0.234 প্লাস তোমরা ক্যালকুলেশনটা করলে আমাদের সময়টা অনেক কম লাগে, 6 ইন্টু 0.0312 ইন্টু 0.5 ইকুয়াল টু 0.096, 0.096 প্লাস 0.0156। আচ্ছা, এবার আমরা টোটালটা একটু যোগ করে ফেলি তো কত আসে, 0.0936 এর সাথে আমরা যোগ করবো হচ্ছে প্লাস 0.0156 প্লাস 0.234 প্লাস 0.3125 equal to 6557, 0.6557। তো এইটাই হলো অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এখন এই আমাদের বইতে যে কাজটা করা আছে বুঝছো, এখানে কি বলছে 3 flowers 4 flowers। আচ্ছা, এইটা প্রথম অধ্যায়ের নিয়ম অনুযায়ী করছে বুঝছো, এটা যেটা করছে 6C3 6C4, কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল কোনো নিয়ম না। আচ্ছা, তোমরা কারোর কোনো প্রশ্ন আছে কি না? তাহলে ওটা তো উত্তর তো ঠিক আছে। হ্যাঁ, উত্তর তো ঠিক থাকবে, কিন্তু এরা যেটাই যে নিয়মটাই এরা ব্যবহার করছে বুঝছো, এইটা আসলে কোনো অ্যাকচুয়াল নিয়ম না। আমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় করছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমেই করব। আমরা যদি আরও 2-1টা অঙ্ক করি তাহলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আরও একটা অঙ্ক করি। দেখো এখানে বলছে 80% ফ্যামিলিজ আর ফার্মার্স ইন এ ভিলেজ। একটা গ্রামে 80% ফার্মার্স কী করে, 80% মানে কৃষক গ্রামে বাস করে। একটা পরিবারের বলছে 80% ফ্যামিলিজ আর ফার্মার্স ইন এ ভিলেজ, 2 families আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম। এখানে বলছে 80% পরিবারের মধ্যে যারা ফার্মার মানে কৃষক, হ্যাঁ 80% পরিবার হচ্ছে কৃষক যারা কি করে গ্রামে বাস করে, তাই তো। 2 families আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, যার এর মধ্যে থেকে কি করা হলো, র্যান্ডমলি 2টা পরিবারকে বেছে নেওয়া হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বোথ ফ্যামিলিজ আর ফার্মার্স। যে 2টা ফ্যামিলি বেছে নেওয়া হলো, সম্ভবত বের করতে হবে যে 2টা ফ্যামিলি, ওই 2টা ফ্যামিলিই হচ্ছে কৃষক, তার সম্ভাবনা কত। বলছে 100টা পরিবারের মধ্যে 80টা পরিবার হচ্ছে কৃষক যারা কিনা গ্রামে বাস করে, তাই তো। গ্রামের 100টা পরিবারের মধ্যে 80টা পরিবার হচ্ছে কৃষক। এবার বলা হচ্ছে যে কোনো 2টা পরিবারকে বেছে নেওয়া হলো। তো এবার বলছে তোমার সম্ভাবনা বের করো যে 2টা পরিবারকে বেছে নেওয়া হলো, এই 2টা পরিবারই কি কৃষক। তো এখানে দেখো প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন।
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিন্যান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা অঙ্কটা করি, ঠিক আছে? অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা? নাদিম, ওকে। আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্কটা, তাই না? এখানে বলছে 80% ফ্যামিলিজ আর ফার্মার্স ইন এ ভিলেজ। একটা গ্রামের 80% পরিবার হচ্ছে কৃষক। যে কোনো দুইটা ফ্যামিলিকে বেছে নেওয়া হলো এবং ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ ফ্যামিলিজ আর ফার্মার্স। এখানে বেছে নেওয়া হলো কয়টা পরিবার? দুইটা পরিবার, তাই তো? এই দুইটা পরিবার হচ্ছে এন এর মান, তাই না? দুইটা পরিবার বেছে নেওয়া হলো এবং এই দুইটা পরিবারই কৃষক, তার সম্ভাবনা আমাদের বের করতে হবে। সো আমরা আগে এখানে লিখে ফেলি। লেখো প্রবলেম হচ্ছে 6। আমরা প্রথমে লিখবো হিয়ার পি ইকুয়াল টু 80% পরিবার হচ্ছে ফ্যামিলি মানে কৃষক, ফার্মার, তাই না? তাহলে এখানে সম্ভাবনাটা কত হবে? 80 ডিভাইডেড হচ্ছে 100। কাটাকাটি করলে কত হয়? 80 ভাগ 100, তাই তো? ইকুয়াল টু 0.8। দেখো, ওই যে প্রথম অধ্যায় করেছিলাম না, সম্ভাবনার সূত্রটা কি? m/n, সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা। 100টা পরিবারের মধ্যে জরিপ করে দেখা যায় যে 80টা পরিবার হচ্ছে কৃষক। তাহলে একটা পরিবার কৃষক হওয়ার সম্ভাবনা কত হবে? 80/100, এই তো। এবার আমরা চলে যাব কিউ ইকুয়াল টু, কিউ হবে কি? 1 - p ইকুয়াল টু 1 - 0.80 সমান সমান 0.20। ওই যে আগের অধ্যায়ে আমরা করেছিলাম না, p প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে কিউ ইকুয়াল টু কী হবে? 1 - p। মনে আছে তো সূত্রটা? এখানে n ইকুয়াল টু হচ্ছে 2। দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ ফ্যামিলিজ আর ফার্মার্স। আমরা দেখে লিখব, তাই তো? বোথ ফ্যামিলিজ আর ফার্মার্স। পি অফ এক্স ইকাল টু কত হবে? এখানে 2 ইকাল টু, আমাদের সূত্র কী ছিল? আমি সূত্রটা লিখে করি, যেহেতু আমরা প্রথমের দিকে আছি। NC(x) p⁴x এবং q⁴n - x, আমাদের সূত্র। তো এখানে n এর মান কত আছে? 2। সি এক্স এর মান কত আছে? এখানে 2। পির মানটা কত হবে? এখানে 0.80, তাই না? 0.80 টু দি পাওয়ার এক্স।
এক্স হচ্ছে এখানে 2 এবং কিউ এর মান হচ্ছে 0.20 ইন্টু এন এর মান হলো কত 2 মাইনাস এক্স এর মানও 2। বুঝতে পারছো এটুকু লুনা? জি স্যার। বুঝছো? বোঝনি কে বলো? জি স্যার। খুব সহজ সিস্টেম। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে আর দেখতে হবে আমাদের এন এর মানটা 30-এর কম কিনা। যদি এন এর মান 30-এর কম হয় তাহলে আমরা বাইনোমিয়াল পদ্ধতিতে করব। আর এটাই হচ্ছে বাইনোমিয়াল পদ্ধতির সূত্র, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তো এখন আমরা যেটা করব এটাকে একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 2c2 এটা করলে হবে 1 ইকুয়াল টু 1 ইন্টু, এবার এটার যদি আমরা একটু বর্গ করে ফেলি 0.80 অর্থাৎ 0.80 টু দি পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু 0.64। সো আমরা এখানে 0.64 লিখতে পারি। এটা দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0 হয়ে যায় না? কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয়ে যায় 1। সো 1-এর সাথে যাই গুণ করব সেটাই হবে 0.64 হবে এখানে অ্যান্সার। কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কি না বলো? কারোর কোথাও বুঝতে সমস্যা আছে? স্যার ওই পি মাইনাস 2 লিখে দিন। পি ইকুয়াল টু 2 তাই তো ফয়সাল? পি ইকুয়াল টু 2 মানটা কি করে আসলো এই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো এই হলো আমাদের মূল অঙ্কটা। এখন আমরা যেটা করব, প্রথম অঙ্কটা আগে একটু ভালো করে বোঝো। বলছে 100টা পরিবারের মধ্যে, গ্রামের 100টা পরিবারের মধ্যে 80টা পরিবার কি হলো কৃষক। এটা একটা জরিপ, ঠিক আছে? কেউ একজন জরিপ করে বলছে যে গ্রামে যারা বসবাস করে তাদের মধ্যে 100টা পরিবার যদি আমি সিলেক্ট করি তাহলে দেখা যায় যে 80টা পরিবার হচ্ছে কৃষক। এর বলছে ওই গ্রাম থেকে যে কোনো 2টা পরিবারকে বেছে নেওয়া হলো, ঠিক আছে? বলছে 2 ফ্যামিলিজ আর সিলেক্টেড র্যান্ডমলি 2টা পরিবারকে সিলেক্ট করে নেওয়া হলো। এই যে 2টা পরিবারকে সিলেক্ট করে নেওয়া হলো এটাই হলো আমাদের এন এর মান। এবার বলছে ওর মধ্য থেকে প্রমাণ করো যে ওই 2টা পরিবারই কী হবে, ফার্মার্স বা কৃষক, তার সম্ভাবনা। তো এই 2টা পরিবারই কৃষক, এই 2টা হলো এক্সের মান। এখানে যদি আমি একটু বেশি করে ধরি, ধরো এখানে যদি বলা হতো যে 15টা পরিবারকে বেছে নেওয়া হলো, তার মধ্যে থেকে 5টা পরিবার কৃষক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা কি করতাম, এন এর মান ধরতাম 15 আর এক্স এর মান ধরতাম কত, 5। ফয়সাল ঠিক আছে? এভাবে আমরা এন এর মান এবং এক্স এর মানটাকে নির্ধারণ করে নেব। আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন।